হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটস অফ ভিডিও এডিটিং এর আজকে সেকেন্ড ক্লাস আমরা দেখব। আজকের ক্লাসের নাম হচ্ছে হাই প্রিমিয়ার প্রো। তো টপিকগুলো যদি আমরা একটু কুইকলি দেখি যে কি কি শিখতে চাচ্ছি আজকে। প্রিমিয়ার প্রো এর ইউজার ইন্টারফেসটা আমরা দেখব, তারপর ওয়ার্কস্পেস দেখব, মিডিয়া দেখব, টাইমলাইন অ্যান্ড লেয়ার্স এই দুইটা জিনিস দেখব, এন্ড সিকোয়েন্স, ইফেক্ট কন্ট্রোল, এডিটিং টুল এন্ড লাস্টলি এক্সপোর্ট অথবা রেন্ডার এই বিষয়টা দেখব। তো চলেন স্টার্ট করি। প্রিমিয়ার প্রোতে ঢোকার জন্য আপনি এখানে আইকনটা পাবেন প্রিমিয়ার প্রো এর। আর যদি এখানে না পেয়ে থাকেন তাহলে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে আপনাকে এটা টাইপ করতে হবে প্রিমিয়ার প্রো। তো একটুখানি লিখলেই কিন্তু আপনার পিসিতে যে ভার্সনটা ইনস্টল করা আছে সেটা চলে আসবে। আমি এখানে 2022 এই ভার্সন ইউজ করছি। তো কিছুক্ষণ লোড নিয়ে আপনার প্রিমিয়ার প্রো ওপেন হয়ে যাবে। যখন ওপেন হচ্ছে একদম শুরুতে এই ধরনের একটা স্ক্রিন দেখবেন। এইখানে যেগুলো দেখতেছেন এগুলো বেসিক্যালি আমার রিসেন্ট ফাইলগুলো যেগুলো আমি ওপেন করেছিলাম। আপনার যদি নতুন হয়ে থাকে প্রিমিয়ার প্রো তাহলে কিন্তু এগুলো আসবে না, একদম ফাঁকা থাকবে জায়গাটা। তো যাই হোক, এখানে কিছু থাকুক বা না থাকুক আপনার আসলে তাকাইতে হবে এইখানে নিউ প্রজেক্ট যেখানে লেখা আছে এখানে একটা যদি ক্লিক করেন তাহলে আপনার জন্য একটা নিউ প্রজেক্ট ওপেন হবে। ওপেন হওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে এই প্রজেক্টটার নাম আপনি কি দিতে চান। তো আমি এখানে নাম হিসেবে আজকে আমাদের যে ক্লাসের নাম সেটাই দিয়ে দিচ্ছে হাই প্রিমিয়ার প্রো, দেন ওকে দিয়ে দিব। এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন দেখেন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রিমিয়ার প্রো এর ইউজার ইন্টারফেস। কেমন ইউজার ইন্টারফেস হচ্ছে যে সফটওয়্যারের সেই জিনিসটা যেটার মাধ্যমে আপনি সফটওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারেন। প্রিমিয়ার প্রো এর ইউআই অনেক সহজ বোঝা। দেখেন আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন এখানে মোট চারটা প্যানেল আছে। এইখানে একটা প্যানেল, দুইটা প্যানেল, তিনটা প্যানেল, চারটা প্যানেল। তো আমরা প্রথমেই ওয়ান বাই ওয়ান প্যানেল ধরে আগাই যে কোন প্যানেলের নাম কি কিংবা সেটা দিয়ে কি করা যায় ওটা একটু কুইকলি দেখে ফেলি। প্রথমত এইখানে যেটা আছে এটাকে আপনি বলতে পারেন প্রজেক্ট প্যানেল। আপনার ভিডিও এডিটিং করার জন্য যেই যেই ভিডিও ফুটেজ বা ক্লিপস বা অডিও সাউন্ড এগুলো লাগবে সেগুলো আপনি প্রথমত এখানে এনে রাখতে পারবেন। ঠিক আছে। তো এখানে এনে রাখার জন্য এটাকে ইম্পোর্ট করতে হবে। দুইভাবে ইম্পোর্ট করা যায়। একটা হচ্ছে এখানে রাইট ক্লিক করে আপনি ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। দেখেন আমি এই দুইটা ফুটেজকে ইম্পোর্ট করতে চাই, তো দুইটাকেই একসাথে সিলেক্ট করলাম, তারপর ওপেন দিলাম। দুইটা ফুটেজই এখানে ইম্পোর্ট হয়ে গেল। আরেকটা উপায় হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট এই ফোল্ডারে গিয়ে যেগুলো জিনিস আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেগুলো নিয়ে ড্র্যাগ করে এই প্যানেলে এনে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে। তো এভাবে প্রজেক্ট প্যানেলে আপনার যেই যেই প্রয়োজনীয় জিনিসপাতি সেগুলো নিয়ে আসলেন। তো আমি যদিও এখন জিনিসপাতি শব্দটা উচ্চারণ করছি, বাট বেসিক্যালি এগুলোকে আপনি মিডিয়া বলতে পারেন। তো আমরা দেখলাম যে কিভাবে মিডিয়া ইম্পোর্ট করা যায়। তো মিডিয়া বলতে ফুটেজ, ভিডিও ক্লিপিংস, অডিও, সাউন্ড এগুলো। একটা যদি পিএনজি ইমেজ হয়, স্ট্যাটিক ইমেজ হয়, সেটাও হচ্ছে একটা মিডিয়া হিসেবে কাজ করতে পারে। দেখেন এই প্রজেক্ট প্যানেলটার মধ্যে আসার পরে আপনি কিন্তু চাইলে মিডিয়াগুলোকে একটু গুছায় বা অর্গানাইজ করে রাখতে পারেন। যদিও আমার এখানে এখন ফুটেজ দুইটা, বাট একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে, রিয়েল প্রজেক্টে দেখা যায় অসংখ্য ফুটেজ হয়ে যায় এখানে, তাই না? তো তখন এগুলাকে একটু গুছায় রাখার বিষয় আসে। গুছায় রাখার জন্য আপনি দেখেন এখানে নিচে একটা ছোট ফোল্ডারের মতো আইকন আছে, নিউ বিন লেখা আসতেছে। যখন আমি এখানে আসতেছি এখানে একটা ক্লিক করলে আপনাকে এখানে একটা ফোল্ডার ওপেন করে দিবে যেটার নাম ওরা বিন বলতেছে। তো আপনি বিনের উপরে রাইট ক্লিক করে কিন্তু রিনেম দিতে পারেন। রিনেম দিয়ে আপনি হয়তো এটাকে একটা স্পেসিফিক নাম দিয়ে দিতে পারেন। লেটস সে আমি ফুটেজেস দিয়ে দিলাম এই ফোল্ডারের নাম। এরপরে আমার যত ফুটেজ আছে ফুটেজগুলোকে আমি এই ফোল্ডারে ড্র্যাগ করে ঢুকাই দিতে পারি। এই প্রজেক্ট প্যানেলে আপনি যত ফুটেজ আনবেন সমস্ত ফুটেজকেই কিন্তু এই ফোল্ডারটার মধ্যে ঢুকায় রাখতে পারবেন। সো কি হবে যে আপনার এই প্রজেক্ট প্যানেলটা অনেক অর্গানাইজড হবে, তাই না? এভাবে যদি আপনার এখানে অনেক সাউন্ড থাকে, মিউজিক থাকে, আপনি এটা নতুন ফোল্ডার খুলে নিতে পারবেন যেটার নাম হয়তো দিলেন আপনি মিউজিক। এর ফলে আপনি এখানে যতগুলো মিউজিক আনবেন সবগুলোকে এই মিউজিক ফোল্ডারে রেখে দিতে পারবেন। তাহলে খুব সহজে সেগুলো খুঁজে পাওয়া যাবে, প্লাস এই জায়গাটা তো মেসি হবে না। ঠিক আছে। আর প্রজেক্ট প্যানেল সম্পর্কে আরেকটা ছোট জিনিস জানা লাগবে। দেখেন এখানে একটা স্লাইডার আছে, স্লাইডার এভাবে স্লাইড করা যায়। তো স্লাইডারটা আপনি যদি ডান পাশে স্লাইড করেন তাহলে কিন্তু এখানে যেই এলিমেন্ট গুলো আছে, যে মিডিয়া গুলো আছে
এগুলোকে আরেকটু বড় আকারে দেখতে পারবেন। তো আপনার যদি একটু ছোট জিনিস দেখতে সমস্যা হয়, খুঁজে পেতে সমস্যা হয়, আপনি কিন্তু চাইলে এই স্লাইডারটাকে ডান পাশে এনে দিলে এগুলোকে বড় করে দেখতে পারবেন। কেমন? তো আমি এখন ফুটেজটা ওপেন করি, দেখেন আমার ফুটেজ ফোল্ডারের আন্ডারে যে ফুটেজ গুলো আছে এগুলোকে কিন্তু আমি এখন বড় আকারে দেখতে পারতেছি। এখন আমরা প্রজেক্ট প্যানেল দেখলাম, এর পরবর্তীতে আমরা সোর্স প্যানেলটা দেখব। এই যেখানে সোর্স প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলে থাকা কোনো একটা মিডিয়াকে যদি আপনি ইউজ করতে চান আপনার প্রজেক্টের মধ্যে, তখন প্রথমত আপনি এই মিডিয়াটা ধরে সোর্স প্যানেলে এনে ছেড়ে দিবেন। তো এই মুহূর্তে আমি ফুটেজটাকে সোর্স প্যানেলের মধ্যে দেখতেছি। আপনার টোটাল মিডিয়াটা এখান থেকে দেখতে পারবেন। এখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটন দিলে হচ্ছে এটা প্লে হবে, অথবা আপনি কার্সর দিয়ে এখানে স্ক্রাব করেও দেখতে পারেন যে কোন অংশটুকু আপনার ভিডিওতে ইউজ করবেন। অনেক সময় হয় না যে আমাদের ফুটেজের পুরো অংশ আসলে প্রয়োজন হয় না, আমাদের ফুটেজের একটা স্পেসিফিক পার্ট একটা স্পেসিফিক জায়গায় প্রয়োজন হয়। তো ধরলাম আমি যে এই এক্সারসাইজটা করতেছে এখান থেকে শুরু করব। সো এখান থেকে যদি আমি শুরু করতে চাই তাহলে আমি এখানে দেখেন একটা ছোট আইকন আছে মার্ক ইন নামে, এই মার্ক ইন আইকনটায় প্রেস করব। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আই, অর্থাৎ আই চাপলেও এখন যা হয়েছে সেটা হবে। তো এখন আমি দেখি যে আমি আসলে কতটুকু রাখতে চাই। লেটস সে আমি এতটুকু পর্যন্ত ফুটেজটা রাখবো। আমি এখন এখানে এসে মার্ক আউট এই আইকনটায় ক্লিক করব। এখন যদি একটু আমি এই ইন্ডিকেটরটা সরাই তাহলে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কতটুকু অংশ আমি সিলেক্ট করেছি। এইবার এই ফুটেজটা যখন আমি আমার ভিডিওতে ইউজ করতে চাইবো, তখন আমি এখানে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে এই জায়গাটাতে এসে ছেড়ে দিব। এটাকে টাইমলাইন বলা হচ্ছে। দেখেন আমি যখন ছেড়ে দিলাম তখন কিন্তু এই সোর্স ফুটেজের এতটুকু অংশ শুধুমাত্র আমার টাইমলাইনে চলে আসছে, প্লাস পাশাপাশি আমি এই জায়গাটাতেও ফুটেজটা দেখতেছি। এটা তো টাইমলাইন বুঝলাম। এটা কি? এটাকে আমি ভিউ পোর্ট বলি, যদিও প্রিমিয়ার প্রো এর ভাষায় এটাকে প্রোগ্রাম মনিটর বলে। তা আমি ভিউ পোর্ট বলি কারণ হচ্ছে যে এই ধরনের যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারেই কিন্তু এরকম একটা জায়গা থাকে যেই জায়গাতে আপনার কাজটা মেইন কাজটা আপনি দেখতে পারেন। তো যেহেতু অনেকগুলো সফটওয়্যার নিয়ে আমার কাজ করা লাগে, আমি একটু কম এফোর্টে সবগুলাকে একসাথে ভিউ পোর্ট বলি আর কি। তো এখন যখন আমার ফুটেজের এই অংশটুকু টাইমলাইনে চলে আসছে, দ্যাট মিন্স আমি এই অংশটুকুর উপর কাজ করতে প্রস্তুত। তো ফুল জার্নিটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা মিডিয়া যেটা কিনা ছিল আপনার কম্পিউটারে, আপনার স্টোরেজে, আপনার হার্ড ডিস্কে, সেখান থেকে এটা প্রজেক্ট প্যানেলে আসলো, প্রজেক্ট প্যানেল থেকে সোর্স প্যানেলে গেল এবং সেখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন যে কতটুকু অংশ আপনি ইউজ করবেন, সেটাকে নিয়ে চলে আসলেন টাইমলাইনে। টাইমলাইনে যখন আনতেছেন তখনই কিন্তু সেটাকে আপনি ভিউ পোর্টে দেখতে পাচ্তেছেন। তো এভাবে করে একটা মিডিয়া আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। এখন সোর্স প্যানেল যেটা আছে এখান থেকে আরো দু একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, কাজে লাগবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ধরেন যতটুকু অংশ আপনি সিলেক্ট করছেন এই অংশের শুধুমাত্র ভিডিওটা আপনার লাগবে কিন্তু অডিও লাগবে না। সেই ক্ষেত্রে দেখেন এই ফুটেজের নিচে দুইটা আইকন আছে, ড্র্যাগ ভিডিও অনলি আর একটা হচ্ছে ড্র্যাগ অডিও অনলি। তো এই আইকনে এসে যদি ক্লিক করে ড্র্যাগ করে এটাকে টাইম লাইনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ভিডিওটা আসছে, দেখেন এটার সাথে কোনো অডিও আসে নাই। যদি পাশের আইকন যেটা ছিল এই যে ড্র্যাগ অডিও অনলি, এই আইকন ধরে ড্র্যাগ করে আনি তাহলে কিন্তু আপনার শুধু এই যে অংশটুকুর অডিও আসবে, ভিডিও আসবে না। তো আপনার কাজের খাতিরে যতটুকু লাগবে ততটুকুই আপনি নিবেন। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করে দিলাম। এবারে আরেকটা জিনিস দেখাই, আমি তো এখান থেকে ড্র্যাগ করে আনছিলাম, বাট আরেকটা ওয়ে হচ্ছে যে এইখানে একটা বাটন আছে দেখেন, নাম হচ্ছে ইনসার্ট। তো আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই অংশটুকু চলে আসবে। তো এই চলে আসার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ইন্ডিকেটরটা কোথায় আছে। ইন্ডিকেটর হচ্ছে এই যে এই লম্বা নীল রঙের দাগটা ইন্ডিকেটর, এটা। সো ইন্ডিকেটরটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখান থেকেই ফুটেজের অংশটা পেস্ট হওয়া শুরু করে। তো আমার ইন্ডিকেটর যদি এইখানে থাকতো তাহলে কিন্তু আমি যখন এখানে ইনসার্ট বাটনটায় ক্লিক করতাম তখন কিন্তু আমার ফুটেজ এখানে চলে আসতো। ওকে, এইভাবে তো আমরা একটা ফুটেজ আনলাম, তাই না? আমার তো এখানে আরো একটা ফুটেজ ছিল, এই যে এই ফুটেজটা ফুটেজ ওয়ান।
তো এখান থেকেও যদি আমি কিছু পার্ট আনতে চাই তাহলে আমাকে এইখানে ডাবল ক্লিক করতে হবে। এন্ড দেখেন আমি আমার ফুটেজটা সোর্স প্যানেলে দেখতে পারতেছি। এখান থেকে যে এই অংশটুকু আমি রাখতে চাই, লেটস সে এই শটটা যখন এখানে, হ্যাঁ লং শটে গেছে, এখান থেকে রাখতে চাই, সো আমি এখানে মার্ক ইন দিব এবং লাস্ট পর্যন্ত চলে যাই, এখানে মার্ক আউট দিব। সো আমি এতটুকু জায়গা কিন্তু নির্দিষ্ট করে দিলাম যে এতটুকু জায়গা আমার লাগবে। অ্যান্ড আফটার দ্যাট এখানে ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে বসাই দিতে পারবো। সো আই হোপ এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। প্রিমিয়ার প্রো এর উপরে এখানে কিন্তু অনেকগুলো নাম লেখা আছে, এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, ক্যাপশন, গ্রাফিক্স এন্ড আরো কিছু আছে। তো এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা কি? আমরা যে এতক্ষণ কাজ করলাম একটা স্পেসিফিক সেটআপে কাজ করছি, তাই না? সেটআপটা কি? এখানে 4টা প্যানেল ছিল। এখানে আপনার সোর্স প্যানেল ছিল, নিচে প্রজেক্ট প্যানেল ছিল, এখানে ভিউ পোর্ট ছিল, এখানে টাইমলাইন ছিল, তাই না? এই যে একটা সেটআপে আমরা কাজ করলাম, এই সেটআপটাকে বলা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস। কেমন? শুধুমাত্র এডিটিং যদি করতে চান তাহলে আপনার জন্য এই ওয়ার্ক স্পেসটা বা এই সেটআপটা উপযুক্ত হবে। কিন্তু যদি আপনি ভিডিওতে কালার নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার এই সেটআপটা ভালো হবে না। তখন যেই সেটআপটা ভালো হবে সেটায় যাওয়ার জন্য আপনাকে এখানে কালারের ওয়ার্ক স্পেসে আসতে হবে। তো এই যে পাশে এখানে কালার লেখা আছে, এখানে ক্লিক করলেই দেখেন টোটাল সেটআপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে প্যানেলগুলা এবং প্যানেলগুলোর অবস্থান চেঞ্জ হয়ে গেছে। কালার করার ক্ষেত্রে যেইভাবে হইলে সুবিধা হয় তার উপর ভিত্তি করে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আবার পাশে ইফেক্টস নামে কিন্তু আরেকটা বাটন আছে, দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখন ইফেক্টস ওয়ার্ক স্পেসটা অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, দেখেন ইফেক্টস ওয়ার্ক স্পেসটা কেমন, এডিটিং ওয়ার্ক স্পেসের মতোই এখানে 4টা প্যানেল আছে, প্লাস এখানে আরো একটা প্যানেল অ্যাড হয়েছে যেখানে ইফেক্টস, এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ড, এরকম বেশ আরো কয়েকটা আমি ট্যাব এখানে দেখতে পাচ্তেছি। তো পার্সোনালি আমার জন্য এই ওয়ার্ক স্পেসটা ভালো কাজ করে। আমি ইফেক্টস ওয়ার্ক স্পেসেই কাজ করি সব সময়, এটা ইজি হয় আর কি আমার জন্য। বাট এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ওয়ার্ক স্পেসে কাজ করতে পছন্দ করতেছেন। এইবারে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে সেটা হইলো প্রিমিয়ার প্রো এর মধ্যে কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি আছে। এই যে প্যানেলগুলো আমি দেখতেছি, এই প্যানেলগুলোকে কিন্তু আপনি মডিফাই করতে পারেন। যদিও আমি এখন ইফেক্টস ওয়ার্কস্পেসে আছি, কিন্তু আমি চাইলে এই যে এই প্যানেলটা সোর্স প্যানেল, এটাকে এখান থেকে নিয়ে বের করে আমি হয়তো এইখানে রেখে দিতে পারি। অথবা এখানে ইফেক্ট কন্ট্রোল নামে একটা প্যানেল আছে, এই প্যানেলটাকে বের করে আমি হয়তো এইখানে রেখে দিতে পারি। ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারি। তারপর এখানে দেখেন অডিওর জন্য একটা প্যানেল আছে, এখানে ছোট একটা প্যানেল, অডিওর লেভেলটা দেখতে পারবেন। তো আপনি চাইলে এটা হয়তো বের করে নিয়ে আপনি নিচে এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, হিউজ চেঞ্জ। আগে লম্বা লম্বি অডিওর লেভেলটা আমি দেখতে পাচ্তেছিলাম, এখন হচ্ছে এটা হরাইজন্টাল ভাবে আমি দেখতেছি, তাই না? তো এভাবে করে একটা ওয়ার্কস্পেসে ঢুকার পরেও কিন্তু আপনি চাইলে ওই ওয়ার্কস্পেসটাকে অনেকভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। প্রথম প্রথম কাজ করতে গেলে একটা সমস্যা হইতে পারে যে অ্যাক্সিডেন্টলি প্যানেলগুলো চেঞ্জ হয়ে যাইতে পারে কাজ করতে গেলে। আর নতুন হিসেবে যদি আপনার প্যানেল চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়তে হবে, কারণ আপনি নতুন, আপনি এখনো ঠিক মতো বুঝে উঠতে পারেন নাই যে কোন প্যানেলের কাজ কি। তো সেই সময়ে যদি আপনার প্যানেল এভাবে উল্টাপাল্টা হয়ে যায় তখন কিন্তু বেশ বড় ঝামেলায় পড়বেন। যদি আসলে এরকম হয়েই যায় তাহলে কি করতে হবে, এটা রিসেট করে ফেলতে হবে। রিসেট করাও খুব সহজ। দেখেন এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন এন্ড ওয়ার্ক স্পেসে এসে এইখানে দেখেন তো রিসেট টু সেভড লেআউট, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কি হবে, সেভড যেই লেআউটটা ছিল সেটাতে আবার ব্যাক চলে যাবে। আমার কিন্তু আগের লেআউটটাতে চলে গেছে, ইফেক্টস ওয়ার্কস্পেসের যে লেআউটটা প্রথমেই ছিল সেখানে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি ইউজার ইন্টারফেসটা বুঝে ফেলছি, ওয়ার্কস্পেস কি, কেমনে চেঞ্জ করবেন সেটাও বুঝে ফেলছি। মিডিয়াটা তো আমরা বুঝতেই পারছি মিডিয়াটা কি এবং কিভাবে ইম্পোর্ট করব। এখন আমরা চলে যাব টাইমলাইন এবং লেয়ার্স, এই দুইটা আমরা একসাথেই দেখে ফেলি। টাইমলাইন কোনটাকে বলে এটা অলরেডি আপনি জেনে গেছেন যে এই যে এটা হচ্ছে টাইমলাইন। কেন টাইমলাইন?
কারণ এখানে টাইম আছে, তাই না? আপনি যখন ভিডিও এডিট করতেছেন কোন টাইমে আছেন, কোন টাইম থেকে কত টাইমে যাচ্ছেন, হ্যাঁ কিভাবে যাচ্ছেন, এগুলো ইম্পর্টেন্ট। তো ভিডিও এডিটিং এর একটা বড় অংশ জুড়ে থাকে টাইম। এই কারণে টাইমলাইন প্যানেলটা বোঝাও অনেক জরুরি। তবে টাইমলাইন প্যানেলটা আসলে সহজ। দেখেন টাইমলাইন প্যানেলে মূলত কি থাকতেছে, টাইমটা আছে, তাই না? একদম শুরুতে যদি চলে যান, একদম শুরুতে এটা হচ্ছে 0 সেকেন্ড, দ্যাট মিনস এখান থেকেই শুরু হবে। তো এখানে একটা ছোট প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করেন, তাহলে এটা প্লে হওয়া শুরু হচ্ছে। দেখেন টাইমলাইন বরাবর টাইম ইন্ডিকেটরটা সামনের দিকে আগায় যাচ্ছে, আর আমি ভিডিওটা কিন্তু এখানে দেখতেছি। পাশাপাশি এই মুহূর্তে আপনার ভিডিওটা কত সেকেন্ডে আছে সেটা আপনি এই জায়গাতে তাকাইলেই বুঝবেন, যে এই মুহূর্তে 16 সেকেন্ড, 17 সেকেন্ড চলতেছে। এই টাইমলাইনটা 0 সেকেন্ড থেকে শুরু হয়ে, দেখেন আপনার ভিডিও, আপনার প্রজেক্ট কতটুকু তার উপর ভিত্তি করে এখানে সেই টাইমটা আপনি পাবেন। এই টাইমলাইনের মধ্যে এখন 10 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত আছে। তো প্রিমিয়ার প্রোর একটা ভালো জিনিস হচ্ছে যে আপনার প্রজেক্টের উপর ভিত্তি করে, প্রজেক্টের টাইমের উপর ভিত্তি করে এই টাইমলাইনটা অটোমেটিক বড় হয়ে যায়, ঠিক আছে? তো আমার তো এখানে টাইমলাইনটা এখন 10 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত আছে। তো আপনি যদি এখানে এমন একটা ফুটেজ আনেন যেটা হচ্ছে ধরেন 20 মিনিট, তখন কিন্তু আপনার টাইমলাইনটা অটোমেটিক এটা বড় হয়ে যাবে। এই জন্য টাইমলাইন আসলে কতটুকু আছে এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। টাইমলাইনের নিচে একটা স্লাইডার আছে, তো স্লাইডারটা যদি ফুল করে দেন তাহলে আপনি ফুল টাইমলাইনটা একসাথে দেখতে পারবেন। বাট ফুল টাইমলাইন একসাথে দেখলে সমস্যা যেটা হচ্ছে, সবকিছু অনেক ছোট ছোট থাকবে এখানে। আর এই স্লাইডারটাকে যদি আপনি ছোট করে দেন তাহলে টাইমলাইনটাকে একটু জুম আকারে দেখতে পারবেন, হ্যাঁ জুমড ইন আকারে দেখতে পারবেন। তো জুমড ইন হলে যেটা সুবিধা, আপনি এখানে যে ভিডিও আছে, অডিও আছে, এইগুলা লেয়ার গুলাকে আরেকটু সহজে বড় করে দেখতে পারবেন। এই যে আমি স্লাইডারটাকে বড় করলাম বা ছোট করলাম এবং তার উপর ভিত্তি করে আমার টাইমলাইনটা জুমড ইন জুম আউট হচ্ছে, এই জিনিসটা আপনি কিবোর্ড মাউস শর্টকাট হিসেবে অল্ট চাপ দিয়ে মাউসের যে একটা হুইল থাকে সেটা ঘুরাইতে পারেন। সো অল্ট চাপ দিয়ে মাউসের হুইলটা যদি সামনের দিকে ঘোরান তাহলে এটা জুম ইন হবে, আর পিছন দিকে ঘোরান তাহলে এটা জুম আউট হবে। দেখেন যখন আপনি ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনার মূলত দুই ধরনের লেয়ার থাকে। এক ধরনের লেয়ারের মধ্যে শুধু ভিডিও থাকে, ভিডিও দেখা যায়। আরেক ধরনের লেয়ারের মধ্যে অডিও বা সাউন্ড বা মিউজিক যেটা আছে সেটা থাকে, অর্থাৎ শোনার যেই পার্টটুকু সেটা এক ধরনের লেয়ার থাকে, আর দেখার যেই অংশটুকু সেটা আরেক ধরনের লেয়ারে থাকে। কেমন? তো এটা বোঝা খুব সহজ। এখানে দেখেন V1 V2 V3, এই যে দেখা কেন্দ্রিক যত লেয়ার আছে সেগুলোকে বোঝায়। তো দেখা কেন্দ্রিক লেয়ার কেন বললাম, কারণ হচ্ছে এটা যে শুধু ভিডিও হয় তা না। আপনি যদি একটা স্ট্যাটিক ইমেজ মানে একটা ছবি, শুধু জাস্ট একটা ছবি নিয়ে আসেন, তাও হচ্ছে আপনি যখন এখানে বসাবেন তখন কিন্তু সেটা এই যে V1 V2 V3 এই লেয়ার গুলাতে থাকবে। আর 1 2 3 দিয়ে কি বোঝাচ্ছে, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার। কেমন? আপনি চাইলে লেয়ার গুলাকে বাড়াইতে পারবেন। দেখেন রাইট ক্লিক করে যদি এখানে আমি অ্যাড ট্র্যাক দেই, তাহলে কিন্তু V4 নামে আরেকটা লেয়ার অ্যাড হইলো। এভাবে করে আপনি অনেকগুলো লেয়ারই এখানে অ্যাড করতে পারবেন। কেমন? সিমিলারলি নিচের দিকে দেখেন A1 A2 A3, এভাবে এখানে তিনটা লেয়ার আছে, বাট আপনি এখানেও লেয়ার গুলা বাড়াইতে পারবেন। রাইট ক্লিক করে অ্যাড ট্র্যাক যদি দেন তাহলে দেখেন A4ও চলে আসছে। তো এ দিয়ে যেই লেয়ার গুলা, এগুলো হচ্ছে অডিও সেন্ট্রিক লেয়ার। অডিও, সাউন্ড, মিউজিক, এই ধরনের যত মিডিয়া আছে এই মিডিয়াগুলো অডিও লেয়ারে বসবে। আপনি কিন্তু চাইলেও একটা অডিও লেয়ারকে ভিডিও লেয়ারে এনে বসাইতে পারবেন না, আবার সিমিলারলি ভিডিও লেয়ারকে অডিও লেয়ারে এনে বসাইতে পারবেন না। কিন্তু একটা অডিও লেয়ারকে চাইলে অন্য একটা অডিও লেয়ারে নিয়ে বসাতে পারবেন। সো এভাবে করে অডিও লেয়ার গুলো মধ্যে শিফট আপনি করতে পারবেন এখানে, আর ভিডিও লেয়ার গুলোকে ভিডিও লেয়ারের মধ্যে শিফট করতে পারবেন। এখন প্রত্যেকটা লেয়ারের কিছু বেসিক জিনিস আছে, ওগুলো আমরা দেখে ফেলি। যেমন একদম প্রথমে লক করা, তাই না? এখানে একটা তালার চিহ্ন আছে। একটু আগেই আমি হচ্ছে এগুলাকে এভাবে নাড়াচাড়া করতেছিলাম, বাট আপনি যদি এটাকে লক করে দেন তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এই ফুল লেয়ারটা লক হয়ে গেছে। এখানে যা যা কিছু আগে থেকেই ছিল সেগুলো সব লক হয়ে গেছে, এবং আপনি চাইলে নতুন কোনো কিছুকে এনেও বসাইতে পারবেন না আর এই লেয়ারে। এইভাবে করে অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমাদের লক করে কাজ করতে হয়, যেন ওই লেয়ারটা ক্ষতিগ্রস্ত না হয়। আনলক করতে চাইলে এই তালার উপর আরেকবার ক্লিক করলেই হবে, এটা আনলক হয়ে যাচ্ছে। সিমিলারলি অডিও লেয়ারেরও তালার চিহ্নের উপর ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এরপরে এখানে একটা চোখের সিম্বল আছে, তো এটার মধ্যে যদি একটা ক্লিক করেন তাহলে এটা
ভিজিবিলিটি যেটা ছিল এটা অফ হয়ে যাবে, দ্যাট মিনস আপনার লেয়ারটা আছে বাট আপনি দেখবেন না। তো এই অবস্থায় কি হয়, এই অবস্থায় যদি আপনি প্লে করেন তখন কিন্তু এই লেয়ারের ভিজিবিলিটি অফ দেখেই লেয়ারটা আমি দেখতেছি না বা এই ফুটেজটা আমি দেখতেছি না, কিন্তু অডিওর ভিজিবিলিটি তো অফ না, বা অডিওর যেই শোনার যেই ব্যাপারটা ওইটা কিন্তু অফ না। সো অডিও আমি শুনতে থাকবো। ওকে, এটা করা যায়। আর উল্টা জিনিস হচ্ছে যে আপনি চাইলে অডিও লেয়ারের এখানে এসে, অডিও তো আর দেখা যায় না, সো এখানে কোনো চোখের সিম্বল নাই, যেটা আছে এম নামে একটা আইকন আছে, এম দিয়ে মিউট বোঝায়। সো মিউট করে দিতে পারেন, এখানে মিউট করে দিলে প্লে দিলে যেটা হবে ভিডিও আপনি দেখতে পারবেন, বাট অডিওটা তো মিউট, সো অডিওটা আপনি আর শুনতে পারবেন না। দ্যাট মিনস এই ফুল লেয়ারে, এই অডিও লেয়ার পুরাটাতে, পুরা অডিও লেয়ারটাতে যত অডিও আছে আপনি যদি এটা মিউট করে দেন ওই অডিওগুলো আর শুনতে পারবেন না। ঠিক আছে? তো এইভাবে করে মোটামুটি আমার লেয়ার, এখানে লেয়ার গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর আমরা দেখব সিকোয়েন্স। সিকোয়েন্স কি? এই যে দেখেন ভাই, আমরা এখানে কিন্তু দুইটা ফুটেজকে পাশাপাশি বসাইছি, তাই না? একটা প্রজেক্টের মধ্যে দুইটা না হয়, হইতে পারে 200 বা 2000 এরকম ছোট ছোট ক্লিপ বা ফুটেজ পাশাপাশি বসানো লাগতে পারে। তো যেই জায়গাটার মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেটাকে আপনি একটা সিকোয়েন্স বলতে পারেন। এই মুহূর্তে আমি একটা সিকোয়েন্সের মধ্যে আছি, যেই সিকোয়েন্সের মধ্যে দুইটা ফুটেজ ইউজ করছি, এবং এই সিকোয়েন্সটার নাম এই মুহূর্তে ফুটেজ 2। এটা কিভাবে হইলো? এটা বেসিক্যালি অটো হয়ে যায় যদি আপনি প্রথমে সিকোয়েন্সটা তৈরি না করেন। তাহলে প্রথম যেই ফুটেজটা আপনি এখানে আনবেন, দেখেন আমরা প্রথমে এই ফুটেজটা কিন্তু এখানে আনছিলাম, ওই নাম দিয়েই সিকোয়েন্সটার নাম হয়ে যায়। এবং এই সিকোয়েন্সটাকে আপনি প্রজেক্ট প্যানেলে দেখতে পারবেন। দেখেন এখানে আমি একটু আগে কি করছিলাম, যতগুলো ফুটেজ আছে সেগুলোকে কিন্তু আমি এই ফোল্ডারে রাখছিলাম। সো আমার এখানে ফুটেজ 2 ছিল, ফুটেজ 1 ছিল এই ফুটেজ ফোল্ডারে। আমি ফুটেজ ফোল্ডারটা অফ করি, দেখেন নিচে কিন্তু ফুটেজ 2 নামে আরো কি যেন একটা দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে সিকোয়েন্সটা। আপনি এই নামের উপর ডবল ক্লিক করে আপনি সিকোয়েন্সের নামটা দিতে পারেন। আমি এখানে সিকোয়েন্স 1 নাম দিলাম, আপনি যে কোনো নাম প্রয়োজন মতো যে কোনো নাম দিতে পারবেন। ঠিক আছে? তো আমি সিকোয়েন্সটার নাম যখন চেঞ্জ করছি, খেয়াল করেন এই জায়গাতে নামটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স আপনি কোন সিকোয়েন্সে এই মুহূর্তে আছেন বা কোন সিকোয়েন্সে কাজ করতেছেন সেটা কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন। যদিও আমাদের এখানে সিকোয়েন্স মাত্র একটা, বাট আপনার যদি অনেকগুলো সিকোয়েন্স হয় তাহলে সবগুলো সিকোয়েন্স কিন্তু আপনি এইখানে একটার পর একটা দেখতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ একটা সিকোয়েন্স তৈরি করি। সিকোয়েন্স তৈরি করার জন্য আপনাকে এখানে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে নিউতে আসতে হবে, দেন এখানে দেখেন সিকোয়েন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল N, এটা শর্টকাট, এটাতে চাপ দিলেও হবে। ঠিক আছে? তো সিকোয়েন্স আমি ক্লিক করলাম, দেখেন একটা নতুন সিকোয়েন্সের জন্য একটা বক্স আসছে। প্রথমত সিকোয়েন্সের নামটা দিয়ে দিতে হবে। সিকোয়েন্স 1 নামে অলরেডি আমাদের একটা সিকোয়েন্স আছে, সো এটাকে আমি সিকোয়েন্স 2 নাম দিই। এরপরে এখানে অনেক কিছু সেটিংস করা যাবে, এই সেটিংস গুলাতে আজকে ঢুকবো না, আমরা নেক্সট ক্লাসে এই সেটিংস গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপাতত আমরা শুধু নতুন সিকোয়েন্সটার নাম দিলাম এন্ড ওকে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখানে আমি আরেকটা ফ্রেশ টাইমলাইন পাচ্ছি। ফ্রেশ কেন? আগের গুলা ডিলিট হয়ে গেছে না, আগের গুলা আছে, আগের গুলা সিকোয়েন্স 1-এ আছে, আর এখন আমরা সিকোয়েন্স 2-তে আছি। সিকোয়েন্স 2 হচ্ছে আরেকটা সিকোয়েন্স। ঠিক আছে? এখানে আমরা আবার নতুন করে নতুন কিছু কাজ করতে পারবো। And আপনি যদি এই প্রজেক্ট প্যানেলে দেখেন সিকোয়েন্স 2 নামে একটা সিকোয়েন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো একটু আগে আমি অর্গানাইজ করার কথা বলছিলাম না? অর্গানাইজ করার স্বার্থে আপনি একটা নতুন ফোল্ডার করে নেন, যেটার নাম দিবেন সিকোয়েন্স, এবং যত সিকোয়েন্স আসতেছে এই সিকোয়েন্স গুলাকে সিকোয়েন্স ফোল্ডারে দিয়ে দিতে পারেন। তো এই মুহূর্তে আমার সিকোয়েন্স 2-তে কোনো কিছু নাই, সো আমি এখানে ব্ল্যাঙ্ক দেখতেছি। এবার আমরা দেখব ইফেক্ট কন্ট্রোল। এটা খুব খুব বেশি একটা জরুরি জিনিস, এবং আপনি যখন কাজ করবেন, যতক্ষণ কাজ করবেন প্রিমিয়ার প্রো এর মধ্যে, ততক্ষণ ইফেক্ট কন্ট্রোলের মধ্যে একটু পর্ব চাইতেই হবে, চাইতেই হবে, চাইতেই হবে। ইফেক্ট কন্ট্রোল বেসিক্যালি একটা প্যানেলের মধ্যে প্যানেলের আকারে থাকে, তো সেটা আমরা দেখব। ইফেক্ট কন্ট্রোলটা আমরা এইখানে পাবো, এই যে ইফেক্ট কন্ট্রোলস, এই জায়গাটাতে পাবো। দেখেন আপনি যখন ইফেক্ট কন্ট্রোলে আসলেন, এখানে হয়তো ফাঁকা দেখতে পারেন যে কিছু নাই। ইফেক্ট কন্ট্রোল কাজ করে আসলে ফুটেজের উপর ভিত্তি করে। যদি কোনো ফুটেজ সিলেক্ট না থাকে তাহলে আপনি এই ইফেক্ট কন্ট্রোলে কিছু দেখতে পারবেন না, বাট যখনই আপনি এটা সিলেক্ট করতেছেন, এই ফুটেজটা সিলেক্ট করতেছেন, তখন ইফেক্ট কন্ট্রোলে অনেক কিছু দেখতে পারবেন। দেখেন
আমি যদি পাশের ফুটেজটাতে ক্লিক করি তখন কিন্তু আমার এই ইফেক্ট কন্ট্রোলটা চেঞ্জ হয়ে গেছে। এই ক্লিপটুকুর নাম হচ্ছে ফুটেজ 02। দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম তখন কিন্তু এইখানে এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমি এখানে অনেকগুলো অপশন দেখতেছি এবং পাশে ফুটেজ 2 এই লেখাটা এখানে দেখতেছি। তার মানে আমি এটা শিওর যে এই মুহূর্তে ইফেক্ট কন্ট্রোলটা হচ্ছে ফুটেজ 2 এর জন্য। তো আমি যদি পাশের যেই ক্লিপটা আছে এটার মধ্যে ক্লিক করি তখন কিন্তু এই জিনিসগুলো সেমই আছে, বাট এখানে ফুটেজ 1.mov মানে এই ক্লিপটার নাম আমি এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এই দুইটা ইফেক্ট কন্ট্রোল কিন্তু আলাদা। এই যে এখন এটা একটা ইফেক্ট কন্ট্রোল, এটা হচ্ছে আরেকটা ইফেক্ট কন্ট্রোল। তো ইফেক্ট কন্ট্রোলে কি হয় সেটা একটু আমরা দেখি। অনেকগুলো প্যারামিটার থাকে বা অ্যাট্রিবিউট থাকে। মোশনের বেশ কিছু অ্যাট্রিবিউট থাকে, ওপাসিটির বেশ কিছু অ্যাট্রিবিউট থাকে, টাইম রিম্যাপিং টাইম রিলেটেড কিছু অ্যাট্রিবিউট থাকে। এবং এই অ্যাট্রিবিউট যেগুলো ফিক্সড তা না, আপনি চাইলে নতুন অ্যাট্রিবিউট যুক্ত করতে পারবেন এখানে, এবং হয়তো কিছু বাদও দিয়ে দিতে পারেন এখান থেকে। আমরা এখন ফুটেজ 02 এটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে আসছি। সো আমি এখন স্কেল যেটা আছে না, স্কেল 100, আমি 100-র জায়গায় যদি দেই 150 এবং এন্টার দেই, এটা দেখতে বড় হয়ে গেছে। দ্যাট মিনস এটা স্কেলটা 100% ছিল আগে, এখন 150% হয়ে গেছে। আমি একইভাবে চাইলে পজিশনটাকেও চেঞ্জ করতে পারি, যেখানে ডানে যাচ্ছে বামে যাচ্ছে এবং নিচে বা উপরে, এভাবে এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দিতে পারি প্রয়োজন মতো। এছাড়া আমি রোটেশন থেকে রোটেট করাইতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট আর এন্টি ফ্লিকার বলে দুইটা আরো প্যারামিটার আছে, এগুলো আপাতত আমাদের ধরতে হবে না। ওপাসিটি হচ্ছে কতটুকু সলিড ভাবে এই ফুটেজটা আপনি দেখতে পারবেন। যেমন 100% যদি হয় তাহলে ট্রান্সপারেন্সি হচ্ছে 0। আর আপনি যত ওপাসিটি কমাবেন তত ট্রান্সপারেন্সি বাড়বে, অর্থাৎ এর নিচে যদি কিছু থাকে সেটা দেখা যাবে। তো দেখেন আমি এটা একটু দেখাই আপনাকে। ফুটেজ 2 এর ওপাসিটি হচ্ছে যখন 100% তখন তো এভাবে দেখতেছি ফাইন। আর যখন এটার পার্সেন্টেজ কমায় আমি 13% বা 15%-এ নিয়ে আসলাম, তখন কিন্তু এই ফুটেজটা এত ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে পিছনে যে ফুটেজ আমি রাখছি সেটা আমি দেখতে পারতেছি। এর পরবর্তীতে এখানে ব্লেন্ড মোড আছে একটা, এটা নর্মালি নর্মাল থাকে, প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করা লাগতে পারে। একটা কনফিউশন আমার হয়েছিল অনেক প্রথম প্রথম, সেটা হচ্ছে যে ইফেক্ট কন্ট্রোল আর ইফেক্টস এই দুইটাকে আমি একসাথে করে ফেলতাম, মানে বুঝতাম না যে আচ্ছা এই ঢুকলে ইফেক্টস কন্ট্রোল আর খুঁজে পাইতাম না, পরে ইফেক্টে গিয়ে খুঁজতাম আর কি। একদম প্রথমের কথা বলতেছি। তো আপনাদের যেন এটা না হয়, দুইটা জিনিস আছে, একটা নাম ইফেক্ট কন্ট্রোলস, এটা একটা জিনিস, আরেকটা হচ্ছে ইফেক্টস, ওইটা আরেকটা জিনিস। এই যে সেটা হচ্ছে আমি এই যে এখানে পাবো মেইনলি এটা ইফেক্টস, এটা এই ইফেক্টস হচ্ছে একটা জিনিস, আর এই ইফেক্টস কন্ট্রোল হচ্ছে কমপ্লিটলি অন্য একটা জিনিস। তো এই দুইটার মধ্যে আবার একসাথ করে ফেলেন না। এডিটিং টুল দেখবো, এখানে এডিটিং টুল আছে, অনেকগুলো টুলই আছে। আমাদের খুব বেশি টুল লাগবে না, 2 3 4টা হয়তো দেখলেই বুঝতে পারবো। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা রেজর টুল। আপনি যদি কিবোর্ডে সি চাপ দেন তাহলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে আসবে। তো রেজর টুল বেসিক্যালি দেখেন একটা ব্লেডের সিম্বল আসছে, এটা দিয়ে আপনি কাটতে পারবেন কোনো কিছু। দেখেন আমি এখানে ক্লিক করলাম, কেটে গেল, তারপর এখানে ক্লিক করলাম, কেটে গেল। এইভাবে রেজর টুল দিয়ে আপনি বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় কাটতে পারবেন। আপনি অডিওর মধ্যেও কাটতে পারবেন, যে কোনো ফুটেজও কাটতে পারবেন। ঠিক আছে, তো আমি তো র্যান্ডমলি কাটতেছি, আপনি নিশ্চয়ই এভাবে কাটবেন না। আপনি যখন ভিডিও এডিট করবেন তখন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশ কাটবেন। কাটার প্রয়োজনটা আসলে কেন আসে, আমি তো কাটলাম রাইট, এখন আমার এখানে রেজর টুলটা অ্যাক্টিভেট আছে। তো যতক্ষণ না আমি সিলেকশন টুল অ্যাক্টিভেট করব ততক্ষণ রেজর টুলটাই থাকবে। আপনি যেখানেই চাপ দেন জিনিসটা কেটে যাবে। আপনি রেজর টুল থেকে বের হওয়ার জন্য বা সিলেকশন টুলে যাওয়ার জন্য আপনাকে কিবোর্ডে ভি চাপতে হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। তো আমি তো প্রথমে কাটলাম আর এখন সিলেকশন টুল অ্যাক্টিভ করলাম। তো এই যে কাটা হইলো, এই অংশটুকু আমি আলাদা করে ধরতে পারবো বা সিলেক্ট করতে পারবো। দেখেন একটু আগে কাটার আগে কি অবস্থা ছিল, কাটার আগে এমন ছিল। তো আমি যেখানেই ক্লিক করতাম দেখেন পুরাটাই সিলেক্ট হয়ে গেছে। আর যখন আপনি কাটতেছেন তখন কিন্তু আপনি যখন এখানে ক্লিক করতেছেন শুধুমাত্র এই পার্টটুকু সিলেক্ট হচ্ছে, আলাদা করে এই পার্টটুকু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জিনিসটাকে একটা ফিতার মতো কল্পনা করতে পারেন, যে আপনি যদি এই এই পুরাটা হচ্ছে একটা ফিতা বা দড়ি, আপনি যদি এখানে একটা জায়গায় কাটেন তাহলে এটা আপনার দুইটা টুকরা হবে, এটা একটা, এটা একটা। কেমন?
কিন্তু আপনি ধরেন স্পেসিফিক এই অংশটুকু চান, তখন কিন্তু আপনাকে এই জায়গাতেও কাটতে হবে। দ্যাট মিনস এই অংশটুকু আলাদা করার জন্য আপনার শুরুতেও কাটতে হবে এবং শেষেও কাটতে হবে। তখন গিয়ে স্পেসিফিক একটা জায়গাকে আপনি আলাদা করে নিতে পারবেন, এবং এটার জন্য কিন্তু ইফেক্ট কন্ট্রোল ও আলাদা হবে, সবকিছুই আলাদা হবে। দ্যাট মিনস এটা তখন একটা আলাদা ফুটেজের অংশ বা ফুটেজের ক্লিপ হয়ে গেছে। রেজর টুল আর সিলেকশন টুলটা আপাতত দেখলেই হবে। এখানে আরো দুই একটা জিনিস যদি দেখি, এখানে পেন টুল আছে। পেন টুল নিয়ে আপনি এখানে কিছু আঁকতে পারবেন। যখন এখানে আমি এটা আঁকলাম, তখন উপরের লেয়ারে আরেকটা পার্ট এখানে চলে আসছে। তো এইভাবে করে পেন টুল দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কিছু যদি লাগে এখানে আঁকতে পারবেন। এই পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি কি করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর একইভাবে পেন টুল না, আপনি যদি একটা রেক্টেঙ্গেল নিতে চান তখন সেটা নিচের থেকে নিতে পারবেন। এই যে আমি একটা স্পেসিফিক রেক্টেঙ্গেল এখান থেকে আঁকতেছি, অথবা এখান থেকে আপনি এলিপস বা গোল যেটা আছে সেটাও নিতে পারেন। এই যে আমি একটা গোল এখানে আঁকলাম। এবং লাস্টলি নিচে টি আছে, এটা হচ্ছে টাইপ টুল। আপনি টি তে ক্লিক করে যদি আপনি ফুটেজের উপর এটা চাপ দেন, তখন কিন্তু আপনি এখানে আপনার নাম বা যেটা লাগে আপনার সেটা লিখতে পারবেন। ওকে। এবং এই যে জিনিসগুলা যদি মডিফাই করতে চান, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন ইফেক্ট কন্ট্রোল থেকে। লেখাটার যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখানে আসেন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে, ইফেক্ট কন্ট্রোলের মধ্যে টেক্সট। সো এইখানে ফিলে সাদাটা যদি না দিতে চাই, তাহলে সাদার বদলে বদলে আমি লাল দিয়ে দিতে পারি, তখন কিন্তু টেক্সট লাল হয়ে যাবে। আমি যদি কোনো স্ট্রোক চাই, তাহলে এখানে স্ট্রোকের সামনে টিক চিহ্ন দিয়ে দিব, এবং স্ট্রোকের সাইজটা আমি এখান থেকে বড় করতে পারি, কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তখন সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে এখানে যদি দেখেন ফন্টের নাম, ফন্টটা কত মোটা হবে, নাকি চিকন হবে, বোল্ড হবে নাকি রেগুলার হবে, এই সমস্ত জিনিসপাতিগুলা আপনি এখানে টেক্সটের এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। এমনকি একটু আগে যে আমরা শেপ আঁকছি, রেক্টেঙ্গেল আঁকছি, পেন টুল দিয়ে আঁকছি, সেগুলোর কালার টালারও আপনি এই জায়গাগুলোতে ইফেক্ট কন্ট্রোলের এই জায়গাগুলো থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি একটা করি, এই যে আমি সবুজ করে দিলাম। সো এটা ছিল বেসিক্যালি এই শেপটার ইফেক্ট কন্ট্রোলের পার্ট। তো আমার এখানে যেই টুলস গুলো মাথায় রাখতে হবে, সিলেকশন টুল, রেজর টুল, পেন টুল, তারপরে এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুল বা এলিপস টুল যেটা হয় সেটা, আর টাইপ টুল। এগুলা এর বাইরে আর তেমন কোনো এডিটিং টুলস জানার দরকার নাই। এবং লাস্টলি আপনি একটা ভিডিও যখন এডিট করলেন, ধরেন এটাই আপনার এডিট, খুব বাজে এডিট বাট এটা আপনার এডিট। তো এটাকে যখন আসলে আউটপুট হিসেবে বের করতে চান, সেটাকে এক্সপোর্ট করা বা রেন্ডার করা বলে। তো কিভাবে আপনি এক্সপোর্ট বা রেন্ডার করবেন, দেখেন চলে যাইতে হবে একদম সবার আগে, গিয়ে আই চাপ দিবেন। আই দিয়ে হচ্ছে যে অংশটুকু আপনি নিয়ে কাজ করতেছেন সেটা শুরুটা বুঝাবে। And একদম শেষে যখন আসবেন, শেষে গিয়ে আপনি ও চাপ দিবেন। বাট আমার একদম শেষে এসে আমি একটা ব্ল্যাক স্ক্রিন পাচ্ছি। যদি আমি ব্ল্যাক স্ক্রিন না চাই, তাহলে আমাকে এক ফ্রেম আগে যাইতে হবে। এক ফ্রেম আগে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করতে পারি, তাহলে এক ফ্রেম আগে যাবে। এরপর আমি ও চাপ দিব। ও হচ্ছে আউট, আউটের ও। ইন থেকে আই আসলো আর আউট থেকে ও আসলো। সো আই আর ও এই দুইটা লেটার দিয়ে আপনি আপনার টোটাল এরিয়াটা নিয়ে কাজ করতেছেন, কোন সিকোয়েন্সটুকু নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে ডিটারমাইন করে দিতে পারবেন। তো এভাবে আপনার টোটাল যতটুকু অংশ আসলে এডিট করছেন এবং যেটা আপনি আউটপুট হিসেবে চান, সেটুকু আই ও দিয়ে মার্ক করে ফেলার পরে কন্ট্রোল এম চাপ দিবেন। আপনার একটা বক্স আসবে। এই বক্স থেকে প্রথমত ফরম্যাটে H.264 এটা সিলেক্ট করে দিতে হবে। প্রিসেটে হাই বিটরেট যেটা আছে, এখন ম্যাচ সোর্স হাই বিটরেট এটাই রাখেন। এটা রাখলে যেটা বোঝায় যে আহ, যেই ফুটেজটা এখানে ইউজ করছেন, যে এই ফুটেজটা, এই ফুটেজে যেই বিটরেট ছিল সেই বিটরেটই আসলে। ওকে। আউটপুটের নাম কি চান, নাম যদি চেঞ্জ করতে চান, তাহলে আউটপুটের নামটার উপর একটা ক্লিক করবেন। আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা এখানে দেখাই দিতে হবে। লেটসে আমি এটার নাম দিলাম মাই ফার্স্ট আউটপুট। এটা আমার জীবনের প্রথম আউটপুট, তাই না? তাই মাই ফার্স্ট আউটপুট নামে সেভ করলাম। আর এখানে তেমন কিছু নিয়ে আপাতত নাড়াচাড়া আমি করতে চাই না। জাস্ট যেটা করতে চাই,
একবার রেন্ডার দেওয়ার আগে সোর্স রেঞ্জটা কি আছে এটা শিওর হয়ে নিতে হবে। অনেকে আমরা রেন্ডার দেওয়ার সময় আই আর ও দিয়ে একটা জায়গা স্পেসিফিক করে দিলাম না, কিন্তু সোর্স রেঞ্জে ওয়ার্ক এরিয়া দেওয়া থাকে, তখন একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে যে পুরো জায়গাটা রেন্ডার হয়ে যায়, মানে যেই জায়গায় আসলে কোনো কিছু নাই, ওই যে টোটাল টাইম লাইনটা কতক্ষণে ছিল, 10 মিনিট 18 সেকেন্ডের না, পুরো টাইম লাইনটাই রেন্ডার হয়ে যায়। এটা একটা সমস্যা। সো একটু খেয়াল করে নিয়েন যে সোর্স রেঞ্জটা যেন হচ্ছে সিকোয়েন্স ইন অ্যান্ড আউট এটা সিলেক্ট করা থাকে। এবং এরপরে আপনি এক্সপোর্ট নামে যে বাটন আছে এই বাটনে ক্লিক করে দিলেই আপনার রেন্ডার শুরু হবে। রেন্ডার হইতে আপনার পিসি কনফিগারেশনের উপর ভিত্তি করে সময় কম লাগবে বেশি লাগবে, কেমন। So, আমার কিন্তু রেন্ডার হয়ে গেছে এন্ড আমি আমার ফার্স্ট আউটপুটটা এখান থেকে দেখতে পাবো, মাই ফার্স্ট আউটপুট। সো আমার এই কাজটুকু করা হয়েছিল, এটা এখানে আসছে এন্ড এখানে এই ফুটেজটা আছে। আমরা মিনিংলেস কিছু কাজ করছি, ফাইন, বাট আমাদের এই ক্লাসের উদ্দেশ্যটা ছিল যে প্রিমিয়ার প্রো এর সমস্ত পাইপলাইনটা আমরা শিখে ফেলবো। ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য আমাদের পুরো কোর্সটা বাকি পড়ে আছে, যে কিভাবে একটা ক্রিয়েটিভলি ভালো আউটপুট আমরা নিয়ে আসতে পারবো। হোপফুলি আপনারা বুঝে ফেলতে পারছেন যে পুরো প্রিমিয়ার প্রোটা কিভাবে কাজ করে, এবং এই আজকে যা যা শিখাইলাম শুধু এটা দিয়েই আপনার যদি অলরেডি ক্রিয়েটিভ সেন্স ভালো হয়ে থাকে, আপনি কিন্তু অলরেডি সুন্দর একটা ভিডিও আজকেই বানায় ফেলতে পারবেন ইনশাল্লাহ। আরো আমাদের 14টার মতো ক্লাস বাকি, ওই ক্লাসগুলোতে আমরা আর অনেক কিছু শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে কিংবা না ভালো লাগে, দুই অর্থেই আপনি কমেন্টে জানাইতে পারেন যে কি ভালো লাগছে বা কি ভালো লাগে নাই, আর কোন জিনিস ইমপ্রুভ করা লাগতে পারে, সো দ্যাট আমি নেক্সট ক্লাসগুলোতে এই জিনিসগুলোকে ইমপ্রুভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।